আচ্ছা স্টুডেন্ট, শুরু হচ্ছে আজকে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস। তো তোমরা সবাই জানো আমরা আছি কোথা থেকে, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে। আমাদের হেড ব্রাঞ্চ কোথায়? বালুরঘাট। তাছাড়াও গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতেও কিন্তু আমাদের ব্রাঞ্চেস আছে। এসএসসি জিডি, এএনএম, জিএনএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামগুলোর প্রিপারেশন কিন্তু এই সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু আমরা করিয়ে থাকি। দীর্ঘ ৮ বছর ধরে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুরঘাট এবং অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে তোমরা কি কি ফেসিলিটিস পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক একজন করে আলাদা টিচার বা শিক্ষক থাকছে। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের ওপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট এবং নোটস সবই কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। সপ্তাহে একদিন করে তোমাদের কিন্তু ওএমআর শিটে এক্সাম নেওয়া হয়, মানে মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট। যেভাবে তোমরা এক্সামে দেবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের সেই মক টেস্টটা সাজানো থাকে। সম্পূর্ণ অফলাইন ক্লাস এবং সেই ক্লাসের কিন্তু রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি কোনো ক্লাস গিয়ে তোমরা পরে দেখে নিতে চাও তাহলে কিন্তু সেই ভিডিওটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যে সমস্ত এক্সামগুলোর জন্য তোমাদের মাঠের প্রিপারেশন দরকার, শুধু এক্সাম ক্র্যাক করলেই তো হবে না, মাঠের প্রিপারেশনও প্রয়োজন। ডাব্লিউপি বলো, কেপি কনস্টেবল বলো বা এসএসসি জিডি বলো, তো এই সমস্তগুলোর জন্য কিন্তু আমাদের কি থাকছে, মাঠের ট্রেনার আছে। এছাড়াও সারাদিনে তোমরা যে ক্লাস করছো তাতে যদি তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু সেটাকেও গিয়ে সলভ করে নিতে পারো বিকালবেলার ক্লাসে, যেটাকে আমরা সন্ধ্যাকালীন ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু বলে থাকি। ঠিক আছে, এছাড়াও আমাদের আছে স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেইড ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে আমরা প্রশ্ন দিয়ে থাকি, মক টেস্টও তোমাদের কিন্তু নেওয়া হয়। আমাদের এই স্মার্ট গ্যালাক্সির যে বালুরঘাট ব্রাঞ্চ, এখানে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা আছে। শুধুমাত্র বালুরঘাট ব্রাঞ্চে এটা আছে, যেখানে তোমাদের 2 বেলা খাবার দেওয়া হবে। থাকা আর খাওয়া মিলিয়ে ছেলেদের ক্ষেত্রে থাকবে 2800 টাকা আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 3500 টাকা বরাদ্দ। এছাড়াও অনলাইন কোর্সে যদি তোমরা ভর্তি হও তো সেখানে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধা তো থাকছেই, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য। আমাদের 6 মাসের কোর্স ফিস কত দেখতে পাচ্ছ? 8600 টাকা। 1 বছরের কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে 13600 টাকা এবং লাইফ টাইম প্যাকেজে যদি তোমরা আসো তাহলে কিন্তু 19600 টাকা। একবার লাইফ টাইম কোর্সে ভর্তি হলে কোনো ক্যান্ডিডেট যতদিন না পর্যন্ত কোনো চাকরি হচ্ছে ততদিন কিন্তু সে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো সময়সীমা দেখা হবে না। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসের ফিস, যারা অনলাইন পেইড ক্লাসে ভর্তি হতে চাও তাদের 6 মাসের ফিস 999 টাকা, 1 বছরের ফিস মাত্র 1500 টাকা। সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস চলে এবং ক্লাসের সময়সীমা থাকে 4 থেকে 4.5 ঘন্টার মতো। আমাদের অনলাইন ক্লাসটা সম্পূর্ণ টেলিগ্রামের মাধ্যমে, মানে অনলাইন পেইড ক্লাসে যারা ভর্তি হবে সেই অনলাইন ক্লাসটা তোমাদের টেলিগ্রামের প্ল্যাটফর্ম থেকে হবে। এবার অনলাইনে অ্যাডমিশনের জন্য তোমরা এই যে স্ক্রিনে দেওয়া ইউপিআই আইডিটা দেখছো 8436913684, এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে স্ক্রিনে দেওয়া নিচের যে নাম্বারটা 8617805133, এই নাম্বারে তার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করবে এবং তোমাদের কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেটা দিয়ে দেওয়া হবে। আমাদের কোচিং সেন্টারে তোমরা এলে খাতা কলম বাদে তোমাদের পড়াশোনার যাবতীয় যা কিছু দরকার সবই কিন্তু পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার থেকে। এছাড়াও তোমাদের জন্য থাকছে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন। পশ্চিমবঙ্গে যে যে চাকরির পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি তার যে কোনো চাকরির প্রশ্নপত্রের কমপক্ষে 70% কমনের গ্যারেন্টিও কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে আর দেরি কেন, তোমরা চলে এসো আমাদের কোচিং সেন্টার স্মার্ট গ্যালাক্সিতে এবং জয়েন হয়ে নাও। এ বাদ দিয়েও যদি তোমাদের কোনো ইনফরমেশনের প্রয়োজন থাকে
তাহলে এই যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো 7384198320, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে কিন্তু তোমরা নিজেদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আশা করছি সবাই তোমরা বুঝতে পারলে আমাদের কোচিং সেন্টার সম্পর্কে যা কিছু জানার ছিল। আচ্ছা, আমাদের ভারত আর ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন চলছিল, তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা জানি যে আমাদের হিস্ট্রির এই পার্টটা বিশাল বড় আছে, তো এটার আমরা আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করছি। দেখো পার্ট 4-এ কি দেখতে পাচ্ছ? আচ্ছা, পার্ট 4 আমাদের শুরু হচ্ছে 136 নাম্বার প্রশ্ন উত্তর থেকে। প্রথমে আছে যে 1911 খ্রিস্টাব্দে মোপলা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল। তো প্রথমে একটু এখানে কারেকশন করে নাও, এটা 1911 নয়, এটা হবে আমাদের 1921। তাহলে 1921 খ্রিস্টাব্দে মোপলা আন্দোলন কোথায় সংগঠিত হয়? অপশন দেখতে পাচ্ছ, আসাম, কাশ্মীর, কেরালা, উত্তর পূর্ব ভারত। অবশ্যই এটা কি হয়ে যাবে? অবশ্যই উত্তর হবে কিন্তু কেরালা। এই যে মোপলা আন্দোলন, এই মোপলা আন্দোলনটা কিন্তু 1921 খ্রিস্টাব্দে শুরু হয় এবং এটা মালাবার আন্দোলন নামেও কিন্তু পরিচিত। কি আন্দোলন? মালাবার আন্দোলন নামেও পরিচিত। এবং মালয়ালাম ভাষায় এই মোপলা আন্দোলনের নাম মাপ্পিলা লাহালা। ঠিক আছে, তাহলে এই যে মোপলা আন্দোলন যেটা 1921 খ্রিস্টাব্দে শুরু হয়, মালাবার আন্দোলন বা মালয়ালাম ভাষায় মাপ্পিলা লাহালা নামেও কিন্তু পরিচিত। এটা 19 শতক ধরে চলেছিল এবং 20 শতকের শুরুর দিকেও কিন্তু কিছুটা চলে। তৎকালীন যে ব্রিটিশ শাসনাধীন সাম্রাজ্য ছিল, মানে ব্রিটিশ সাম্রাজ্য, এবং যে হিন্দু, সেই হিন্দুদের বিরুদ্ধে কিন্তু কি ছিল, যে মুসলমানদের মোপলা সম্প্রদায়ের একটা কৃষক বিদ্রোহ ছিল, এই মোপলা আন্দোলন, যেটা কেরালার মালাবার অঞ্চলে কিন্তু শুরু হয়। কোথায় শুরু হয়? না কেরালার মালাবার অঞ্চলে। তাহলে এই মোপলা আন্দোলন থেকে যাবতীয় তোমাদের যা কিছু প্রশ্ন আসার মতো আমাদের কিন্তু সেটা নিয়ে আলোচনা হলো। ঠিক আছে, 1921 খ্রিস্টাব্দ মালাবার আন্দোলন বা মাপ্পিলা লাহালা কেরালার মালাবার অঞ্চলে শুরু হয়েছিল। আর তোমার এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্য শাসন, তার বিরুদ্ধে এবং তৎকালীন যে হিন্দুরা ছিল তাদের বিরুদ্ধে সংগঠিত মুসলমানদের মোপলা সম্প্রদায়ের একটা কৃষক আন্দোলন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। আর ক্লাসের শুরু থেকেই বলছি তোমরা কিন্তু এই যে এক্সট্রা প্রশ্নগুলো স্টুডেন্ট, এগুলোকে কিন্তু তোমরা একটু করে নোট ডাউন করতে থাকো। তাতে করে কিন্তু তোমরা যে কোশ্চেনগুলো সলভ করছো সেটা তো তোমাদের হচ্ছেই, কোশ্চেনের সাথে সাথে কিন্তু তোমাদের আরো এক্সট্রা কোশ্চেনও সলভ হয়ে যাবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন 1912 সালের জানুয়ারি মাসে প্রথম কোথায় প্রকাশিত হয়? প্রথম কোথায় প্রকাশিত হয়? বলেছে রাষ্ট্র জাগৃতি, ভারত বিধাতা, তত্ত্ববোধিনী, না কোনোটি নয়। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে তত্ত্ববোধিনী। তত্ত্ববোধিনী কি? পত্রিকা। ঠিক আছে, তত্ত্ববোধিনী পত্রিকা আদি ব্রাহ্ম সমাজের যে মুখপত্র, আদি ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা। প্রশ্ন আসতেই পারে আদি ব্রাহ্ম সমাজের মুখপত্রের নাম কি? তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী পত্রিকায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি করে, প্রথম তার যে মানে জনগণ মন যে গান সেটা প্রকাশিত হয়। আর একটা প্রশ্ন আসে, এই যে জনগণ মন গানটি, এটি কিন্তু এই ভারত বিধাতা শিরোনামে এই পত্রিকাতে প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে
1912 সালের জানুয়ারি মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটি আদি ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকায় ভারত বিধাতা শিরোনামে কিন্তু প্রকাশিত হয়েছিল। আর কি এই আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে চলো। দেখো 1911 সালের গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে? সাইমন কমিশন, রাওলাট আইন বিধি, চম্পারণ আন্দোলন না ভারতে ঔপনিবেশিক শাসন? অবশ্যই এটা হয়ে যাবে, সালটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো, 1919 সালের রাওলাট আইন বিধি। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল, প্রথম বিশ্বযুদ্ধ চলে 1914 থেকে 1918 পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলে। 1918-তে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1919 সালে কি করে যে তোমার রাওলাট আইন পাস হয়। কি আইন পাস হয়? রাওলাট আইন। এবং এই আইনের মাধ্যমে দমন পীড়ন নীতি শুরু করে দেয় ব্রিটিশ সরকার, এবং সেই দমন পীড়ন নীতির মাধ্যমে কিন্তু তৎকালীন চলতে থাকা গণতান্ত্রিক আন্দোলনগুলোর কণ্ঠ রোধ করতে চেয়েছিলেন ব্রিটিশ সরকার, এবং তারই প্রতিবাদে গান্ধীজি কিন্তু সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। এবং প্রতিবাদটা কিরকম হলো যে ভারতীয়দের তোমার সরকারি স্কুল বলো, পুলিশ বিভাগ, সেনাবাহিনী এগুলো কিন্তু বর্জন করতে, ত্যাগ করতে উৎসাহিত করা হয়। তাছাড়াও আইনজ্ঞরা কি করে যে তোমার কিন্তু আদালত বর্জন করে, মানে সরকারি আদালত সেটা বর্জন করে, গণপরিবহন বর্জন করা হয়। এগুলো ছিল কিন্তু প্রতিবাদের ভাষা। 1914 থেকে 1918-তে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে 1919 সালে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি কিন্তু সত্যাগ্রহ আন্দোলন শুরু করে। দেখো, কে প্রথম পাকিস্তানের কল্পনা করেছিল? কে প্রথম পাকিস্তানের পরিকল্পনা করেছিল বা কল্পনা করেছিল? আসফ আলী, চৌধুরী রহমত আলী, এইচ সুহারওয়ানি, মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর কি হবে? চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী ছিলেন একজন পাকিস্তানি মুসলিম জাতীয়তাবাদী। ঠিক আছে, পাকিস্তানি মুসলিম জাতীয়তাবাদী। দক্ষিণ এশিয়ায় মুসলিমদের বসবাস করার জন্য যে একটা আলাদা বাসভূমি দরকার, সেখানে কিন্তু তিনি প্রথম এই পাকিস্তান শব্দটি সৃষ্টি করে। দক্ষিণ এশিয়ায় মুসলিমদের বসবাসের জন্য আলাদা যে বাসভূমির দরকার, সেটার জন্য প্রথম যে তোমার পাকিস্তান শব্দটা সৃষ্টি করে তিনি হচ্ছে চৌধুরী রহমত আলী। পাকিস্তান প্রতিষ্ঠানের যে আন্দোলন হয়, পাকিস্তান প্রতিষ্ঠান করার জন্য যে আন্দোলনগুলি হয়, তার যে প্রবক্তা, সেই প্রবক্তাদের মধ্যে চৌধুরী রহমত আলী কিন্তু অন্যতম। পাকিস্তান প্রতিষ্ঠানের স্থপতিকার হিসেবে চৌধুরী রহমত আলীকে কিন্তু বিবেচনা করা হয়। চৌধুরী রহমত আলীর এই পাকিস্তান সম্পর্কিত আন্দোলন নিয়ে দুটো বই, নাও অর নেভার, নাও অর নেভার, হয় এখন নয়তো কখনোই না। আর একটা বই কি? আর উই টু লিভ অর পেরিশ ফর এভার, আর উই টু লিভ অর পেরিশ ফর এভার। পাকিস্তানকে একটা আলাদা বাসভূমি হিসেবে স্থাপন করার ক্ষেত্রে এই দুটি বইয়ের লেখক হিসেবে কিন্তু চৌধুরী রহমত আলী বেশ খ্যাত। নাও অর নেভার, আর উই টু লিভ অর পেরিশ ফর এভার। ক্লিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো, চলো আমরা পরবর্তী প্রশ্নে মুভ করি।
তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, বোম্বে, ম্যানচেস্টার না লন্ডন? তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কিন্তু লন্ডনে। কোথায়? লন্ডনে। আচ্ছা, প্রথম যে গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক, প্রথম গোলটেবিল বৈঠক সময়কাল কত? 1930 নভেম্বর টু 1931 জানুয়ারি। ক্লিয়ার? দ্বিতীয় গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এটার সময়কাল কত? এটা কিন্তু 1931 মানে 1931 সালের সেপ্টেম্বর টু ডিসেম্বর। ঠিক আছে? আর তৃতীয় যে গোলটেবিল বৈঠক, এই তৃতীয় গোলটেবিল বৈঠকটা কবে হয়? তৃতীয় গোলটেবিল বৈঠক এটা হয় আমাদের 1932 নভেম্বর টু ডিসেম্বর, নভেম্বর টু ডিসেম্বর। তাহলে তিনটা গোলটেবিল বৈঠকের কিন্তু সময়কাল তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রথম গোলটেবিল বৈঠক 1930 নভেম্বর থেকে 1931 জানুয়ারি অবধি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 নভেম্বর থেকে ডিসেম্বর অবধি। তৃতীয় গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? না লন্ডনে। ঠিক আছে? এই যে প্রশ্নগুলো এইভাবে তোমাদেরকে সলভ করানো হচ্ছে, এটা কিন্তু তোমরা অন্য কোথাও সেভাবে পাবে না। ঠিক আছে? তোমরা কিন্তু এর জন্য যে আমাদের বইগুলো রয়েছে, আমাদের যে বইগুলো আছে দেখো, এএনএম জিএনএম মানে আমাদের স্মার্ট গ্যালাক্সির বই, এএনএম জিএনএম বলো, বা এখানে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল দেখতে পাচ্ছ, তাছাড়াও আমাদের ডাব্লিউবিপি বলো বা জিওগ্রাফির ওপরেও কিন্তু আমাদের বই আছে, এবং হিস্ট্রির বইটাও আমাদের নেক্সট মান্থে চলে আসবে। তো তোমরা এই বইগুলোকে কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোর প্ল্যাটফর্ম থেকে পারচেস করো। আর তোমাদের যে প্রিপারেশন সেটাকে কিন্তু আরো জোরদার, আরো বেটার করতে কিন্তু এই বইগুলো তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে? আর তাছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে তো আমরা শুরুতেই বলেছি যে নিচে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ 7384198320, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো। তোমাদের কিন্তু সমস্ত যে কোয়ারিজ আছে বা কিছু জানার থাকলে তোমরা অবশ্যই জেনে নিতে পারো। রোজ আমাদের বহু স্টুডেন্ট আসছে, বহু স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, এবং তারা কিন্তু অনেক বেশি হেল্পফুল হচ্ছে আমাদের দেওয়া ক্লাসগুলো থেকে। তোমরা কোচিং সেন্টারে এলে বুঝতে পারবে যে কতটা স্পেশাল কেয়ার নিয়ে সেখানে কিন্তু পড়ানো হয়। ঠিক আছে? দেখো, 141 নম্বর প্রশ্ন, ভারতের মুক্তি আন্দোলন কবে শুরু হয়? এ নাম্বারে তোমরা দেখতে পারো 1942-এর 15ই আগস্ট দিল্লি, 1942-এর 4 আগস্ট বোম্বে, 1942-এর 7ই জুলাই লাহোর, 1942-এর 7ই আগস্ট ওয়াদা। তাহলে ভারতের মুক্তি আন্দোলন এটা কিন্তু 1942-এর 4 আগস্ট বোম্বেতে শুরু হয়। ভারতের মুক্তি আন্দোলন বা ভারতের স্বাধীনতা আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সবই কিন্তু এক। এবং এটা কি ছিল না, এটা কিন্তু ছিল যে ভারতে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, সেই শাসনকে চিরতরে অবসান ঘটানোর একটা চূড়ান্ত লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার কিন্তু ঐতিহাসিক ঘটনার একটা সিরিজ তোমরা বলতে পারো, যেটা 1947 সাল অব্দি স্থায়ী হয়েছিল। এই যে ভারতের মুক্তি আন্দোলন, সেটা কতদিন চললো? 1942 থেকে 1947 অব্দি। 1947 সালে যখন ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, তখন কিন্তু এই আন্দোলনটা শেষ হয়। ঠিক আছে? এবং এটা ছিল তোমার ব্রিটিশ যে ঔপনিবেশিক শাসন তার অবসান ঘটানোর চূড়ান্ত লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক ঘটনার একটা সিরিজ তোমরা বলতেই পারো। নেক্সট কোশ্চেনে মুভ করি। দেখো, স্বাধীনতা যুদ্ধের সময় কে ডেকান শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিল? ডেকান শিক্ষা কেন্দ্র কে স্থাপন করে? অপশনগুলো কি দেখতে পাচ্ছ? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নওরোজি,
MG রানা ডে না GK গোখলে? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের এখানে MG রানা ডে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে MG রানা ডে। এই যে ডেকান শিক্ষা কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, এই ডেকান শিক্ষা কেন্দ্র কিন্তু কি না আমাদের যে ভারতীয় সমাজ, সেই ভারতীয় সমাজের কিন্তু একটা যে বিশিষ্ট ব্যক্তিত্বদের দ্বারা কিন্তু এটা স্থাপিত হয়। তার মধ্যে একজন হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। আর কি বলতে পারো? VS আপতে, VS আপতে। আর একটা হচ্ছে নামযোশী, MB নামযোশী, MB নামযোশী। এই যে ডেকান শিক্ষা কেন্দ্র বা ডেকান এডুকেশন সোসাইটি, এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1884 সালে। এই ডেকান এডুকেশন সোসাইটি এটা প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল? স্কুল এবং যে শিক্ষার মান সেটাকে আরো উন্নতির দিকে, আরো অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু ছিল ডেকান এডুকেশন সোসাইটির লক্ষ্য। তাহলে কে প্রতিষ্ঠা করে? দেখো, MG রানাডে, VS আপতে, MB নামযোশী প্রমুখ ব্যক্তিত্বরা, মানে সমাজের বিশেষ ব্যক্তিত্বদের দ্বারাই কিন্তু এটা স্থাপিত হয়। প্রমুখেরা মানে আরো অনেকেই কিন্তু এর সাথে জড়িত আছে। দেখো নেক্সট প্রশ্নে চলো। অন্তর্দয়ের চিন্তা কে করে? অন্তর্দয়ের চিন্তা কে করে? মহাত্মা গান্ধী, বিনোবা ভাবে, শ্রী অরবিন্দ না জয়প্রকাশ নারায়ণ? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তরটা এখানে কিন্তু আমাদের হয়ে যাবে যে বিনোবা ভাবে। বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে। আচ্ছা, বিনোবা ভাবে সম্পর্কে যদি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলি, তাহলে কিন্তু আমরা বলবো যে ভারতের প্রথম, তোমাদের হয়তো আমি এটা হোমওয়ার্কেও দিয়েছিলাম, ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহীর নাম কি? আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে, ঠিক আছে। এর সাথে সাথে আর বিনোবা ভাবে সম্পর্কে তোমরা যারা নেক্সট মানে আগের দিনের প্রিভিয়াস ক্লাসটা যারা দেখোনি, তারা কিন্তু প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে ভুলো না। প্রিভিয়াস ক্লাসে তোমরা গেলে দেখতে পাবে শেষ প্রশ্ন ছিল যে ভূদান আন্দোলন কে করে? ভূদান আন্দোলনের যে তোমার নেতা বলতে পারো, তিনি কিন্তু ছিল বিনোবা ভাবে। তিনি পোচামপল্লী গ্রামে 1951 সালে কিন্তু সেই ভূদান আন্দোলন শুরু করে, এবং ভূদান আন্দোলন কিন্তু একটা রক্তহীন বিপ্লব নামেও পরিচিত, কারণ তাতে কোনো রক্তের ছোঁয়া ছিল না, কোনো মারামারি, কোনো হানাহানি কিন্তু সেখানে ছিল না, একটা শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু ছিল, ঠিক আছে। এবং সেটাকে তোমরা ভারতের মানে স্বেচ্ছাসেবী সমাজ সংস্কারক আন্দোলনও কিন্তু বলা যায়। দেখো, আচার্য বিনোবা ভাবে ভারতের প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী। পরের প্রশ্ন দেখো, আমেরিকা ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপের নেতৃত্ব কে দিয়েছিল? আমেরিকা নয়, এটা মানে সঠিক তোমার প্রনাউন্সিয়েশনটা হবে আমেরিকায়, ঠিক আছে। আমেরিকায় ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপের নেতৃত্ব কে দিয়েছিল? শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল, VD সাভারকার না সর্দার সিং রানা? তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে এখানে আমাদের লালা হরদয়াল। লালা হরদয়াল, ঠিক আছে। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে সান ফ্রান্সিসকোতে 1913 সালে আমেরিকা সান ফ্রান্সিসকোতে ভারতীয় বিপ্লবীদের নিয়ে লালা হরদয়াল কি তৈরি করেন? গদর পার্টি প্রতিষ্ঠা করে।
এবং সেই বিপ্লবীদের কার্যকলাপের নেতৃত্ব দিয়েছিল কিন্তু লালা হরদয়াল নিজেই। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের প্রশ্ন। আর গদর পার্টির যে পত্রিকা, সেই পত্রিকার নাম হচ্ছে যুগান্তর। গদর পার্টির পত্রিকার নাম কি? যুগান্তর। নেক্সট প্রশ্ন কি এলো দেখো, কে দিল্লি চলো ডাক দিয়েছিলেন? দিল্লি চলো ডাক কে দিয়েছিল? 1942-এর কংগ্রেস, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস না লালা লাজপত রায়? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর অবশ্যই আমরা সকলে জানি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, সুভাষচন্দ্র বসুর আর বিখ্যাত উক্তিগুলো কি? বিখ্যাত উক্তিগুলোর মধ্যে আছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হয়তো সব থেকে বিখ্যাত উক্তি, যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের কি না স্বাধীনতা দেব। আর কি বলেছে? যে দিল্লি চলো। দিল্লি চলো এইটা সুভাষচন্দ্র বসু বলতেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনীর যে সেনাবাহিনী, তাদেরকে উৎসাহিত করার জন্য। ঠিক আছে, আর তার একটা বিখ্যাত উক্তি কি ছিল? জয় হিন্দ, জয় হিন্দ, যেটা পরবর্তীতে ভারত সরকার এবং ভারতের যে সশস্ত্র বাহিনী, তাদের দ্বারা কিন্তু গৃহীত হয়। আজও কিন্তু আমরা আমাদের যে তোমাদের স্বাধীনতা দিবস হয় বা তোমার যে প্রজাতন্ত্র দিবস, সেখানে কিন্তু পতাকাটা উত্তোলন করার পরে আমরা বলি জয় হিন্দ, তাই না? তাহলে সেটাই কিন্তু সুভাষচন্দ্র বসুরই একটা উক্তি, যেটা পরবর্তীতে সরকার দ্বারাও গৃহীত হয়, ভারত সরকার দ্বারা। পরের প্রশ্ন দেখো কি আছে, সুভাষচন্দ্র বসুর আইএনসি থেকে পদত্যাগ করার পর তার জায়গায় কে আসে? সুভাষচন্দ্র বসু বলছে যে সুভাষচন্দ্র বোসের আইএনসি থেকে পদত্যাগ করার পরে তার জায়গায় কে আসে? তার জায়গায় অপশনগুলো দেখো, রাজেন্দ্র প্রসাদ, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ দুইবার টাইপ হয়েছে, পট্টভি সীতারামাইয়া। সঠিক উত্তরটা রাজেন্দ্র প্রসাদই হবে। রাজেন্দ্র প্রসাদই আমাদের সঠিক উত্তর হবে। এখানে দুবার আছে, তাই আমি দুবার দুবার কোটেড করেছি। তো যাই হোক, এবার সুভাষচন্দ্র বসু আমাদের যে জাতীয় কংগ্রেস মানে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার 1938 আর 1939 হরিপুরা অধিবেশন, ঠিক আছে, হরিপুরা অধিবেশন, আর 1939 ত্রিপুরী অধিবেশনে কিন্তু সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছিল সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু যখন সেই পদ থেকে পদত্যাগ করে, তখন তার জায়গায় আসে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি 1954 সালের 28শে অক্টোবর কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এবং সুপ্রিম কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। রাজেন্দ্র প্রসাদই হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং এখনো পর্যন্ত একমাত্র রাষ্ট্রপতি যিনি কিন্তু দুটো মেয়াদ, মানে রাষ্ট্রপতির মেয়াদ থাকে 6 বছর, কিন্তু রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার, মানে 6 বছর আর 6 বছর, 12 বছর রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বভার পালন করে গেছেন। রাজেন্দ্র প্রসাদ যখন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তখন আমাদের উপরাষ্ট্রপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কতগুলো প্রশ্ন তোমরা পেলে? 1938 হরিপুরা অধিবেশন, 1939 ত্রিপুরী অধিবেশনে সর্বভারতীয় সভাপতি পদে কংগ্রেসের অবশ্যই সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয় সুভাষচন্দ্র বসু। তিনি পদত্যাগ করলে তার জায়গায় আসে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, যিনি 1954 সালের 28শে অক্টোবর তার দায়িত্বভার গ্রহণ করে রাষ্ট্রপতি হিসেবে, সুপ্রিম কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং তিনিই হচ্ছেন সেই রাষ্ট্রপতি যিনি দুটো মেয়াদ সম্পূর্ণ করেছিলেন, মানে 12 বছর রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন, তার দায়িত্বভার পালন করেছেন। এবং তিনি রাষ্ট্রপতি পদে থাকার সময় কিন্তু উপরাষ্ট্রপতি পদে কে ছিলেন না? সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের প্রধান কে ছিল?
আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ আছে, আবুল কালাম আজাদ আছে, সি রাজা গোপালাচারী আছে, আর তোমার পট্টভি সীতারামাইয়া। আচ্ছা, এই জায়গাটা জাতীয় কংগ্রেসের প্রধান না করে জাতীয় কংগ্রেসের সভাপতি করে নাও তো। জাতীয় কংগ্রেসের সভাপতি, ঠিক আছে। ভারতের স্বাধীনতার সময় তোমার যে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? কেন কেটেছি অপশনগুলো? কারণ সঠিক উত্তর হবে জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী, ঠিক আছে, জে বি কৃপালিনী। 1946 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়। 1947 ভারতের স্বাধীনতার পর তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেন। কে? জে বি কৃপালিনী। জে বি কৃপালিনী গান্ধীবাদী ছিলেন। জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর বহু নীতিকে কিন্তু তিনি ধিক্কার জানিয়েছেন। জওহরলাল নেহেরুর এমন বিশেষ কিছু নীতি যাকে তোমার জে বি কৃপালিনী বলছে যে এগুলো একেবারেই গান্ধীবাদী আদর্শের বিরুদ্ধ, ঠিক আছে। আর 1975 সালে আমাদের ভারতবর্ষে যখন জরুরিকালীন অবস্থা ঘোষণা হয়, তখন কিন্তু গ্রেপ্তার হওয়া প্রথম রাজনৈতিক নেতা ছিলেন এই জে বি কৃপালিনী। 1975 সালে জরুরিকালীন অবস্থা যখন ঘোষিত হয়, তখন সেই সময় গ্রেপ্তার হওয়া প্রথম রাজনৈতিক নেতার নাম কি? জে বি কৃপালিনী। পরবর্তী প্রশ্ন দেখো। 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ঠিক আছে, 1920 সালে। সঠিক উত্তরটা কি হবে? মানে অপশনগুলো আগে দেখে নাও। বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা সকলেই জানি উত্তর কি হবে, লালা লাজপত রায়। ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা 1920 সালের 31শে অক্টোবর স্থাপিত হয়, ঠিক আছে। 31শে অক্টোবর স্থাপিত হয় এবং লালা লাজপত রায় কিন্তু এর প্রতিষ্ঠাতা। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন দেখো, কারা লাল কুর্তা নামে পরিচিত? কংগ্রেসীরা, খুদাই খিদমতগাররা, আজাদ হিন্দ ফৌজ বাহিনী, রানী গেইসেই নীলু। সঠিক উত্তর হবে খুদাই খিদমতগার, ঠিক আছে, খুদাই খিদমতগার হবে সঠিক উত্তর। খান আব্দুল গফফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল, খান আব্দুল গফফর খান যিনি তোমার হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল, তিনি কিন্তু 1929 সালে খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করে। খুদাই খিদমতগার। আর খুদাই খিদমতগারের অর্থ কি? ঈশ্বরের দাস। ঈশ্বরের দাস। খুদা মানে ঈশ্বরকে মুসলিমরা বোঝায়, আর খিদমত খাটা মানে দাস খাটা, কারোর হয়ে খাটা। তো খুদাই খিদমতগারের অর্থ ঈশ্বরের দাস। 1929 সালে প্রতিষ্ঠা করে খান আব্দুল গফফর খান, যিনি সীমান্ত গান্ধী নামেও কিন্তু পরিচিত ছিল। এই দলটাই 1920 সালে লাল কুর্তা নামে কিন্তু পরিচিত ছিল। লাল কুর্তা নামে পরিচিত ছিল। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো। 12ই মার্চ 1930 ডান্ডি মার্চ অভিযানে গান্ধীজি কতজনকে সাথে নিয়ে শুরু করেন সেই ডান্ডি মার্চ অভিযান? এটা কতজন হবে? 12, 58, 78, 108 জন, অবশ্যই 78 জন, ঠিক আছে। গান্ধীজি তার 78 জন সদস্যকে নিয়ে, বিশ্বস্ত তোমার ইশারা রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু শুরু করে এই ডান্ডি মার্চ অভিযান। আমরা সবাই জানি ডান্ডি মার্চ কি, যে গান্ধীজি আইন ভেঙে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিল, ঠিক আছে। তাতে তার সঙ্গে নিয়েছিল 78 জন বিশ্বস্ত মানুষকে। তাহলে এই ছিল আজকে কিন্তু স্টুডেন্ট আমাদের ক্লাস। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না।
এর সাথে সাথে কিন্তু তোমরা এই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7384198320, এখানে হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা সেগুলোকে জেনে নাও বা ক্লিয়ার করে নাও। হ্যাঁ, তো ঠিক আছে, ক্লাসগুলো কেমন লাগছে তোমরা আমাদের অবশ্যই জানিও, অবশ্যই ভিডিওগুলো তোমরা শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার।